সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় সাবেক স্পিকার কোথায় ছিলেন। সাবেক স্পিকার কোথায় ছিলেন? জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। আদালতের মাধ্যমে তিনি কারাগারে গেছেন। ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 5 আগস্টের পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, বা কোন মামলায় অ্যারেস্ট হলেন, কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে, সার্বিক বিষয়ে আলোচনা হবে বর্তমান সংসদ নিয়েও। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাকে স্বাগত। আমাদের সাথে আরও উপস্থিত আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, সম্পাদক চর্চা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কোথায় ছিলেন? সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তো ডিবি বের করলেন কোথায় ছিলেন, ধানমন্ডির একটি বাসা থেকে, তার আত্মীয়র বাসা থেকে বের করলেন। কিন্তু প্রশ্ন হলো যে 18 মাস হয়ে গেল, অন্তর্বর্তী সরকার গেল, তারপর বিএনপি সরকার তো মাত্র কয়েকদিন। অন্তর্বর্তী সরকারে 18 মাস তিনি কোথায় ছিলেন? প্রথম হলো যে তিনি কি অজ্ঞাতবাসে ছিলেন, তিনি কি পালিয়েছিলেন? আমরা যতটা জানি এবং পত্রপত্রিকায়ও খবর এসেছিল যে তিনি তার বাসা থেকে, কারণ সংসদ এলাকায় তার যে নির্ধারিত স্পিকারের বাসা সেখানে ছিলেন, ওখান থেকে তিনি সেনানিবাসে গিয়েছিলেন হয় আশ্রয় নিতে অথবা তাকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে সেনানিবাস থেকে আবার বলা হয়েছে, সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে এখানে যারাই আশ্রয় নিয়েছিলেন তারা সবাই, তাদের কেউ আর এখানে নেই, তারা যার যার মতো করে চলে গেছেন। তাহলে কোথায় চলে গেছেন? অন্তর্বর্তী সরকার কি 18 মাসে তার খবর পাননি? এবং অনেকবার প্রশ্ন হয়েছে, সংসদ অধিবেশন আহ্বান, হ্যাঁ, সংসদ সদস্যদের শপথ শপথের সময় ইত্যাদি, যে স্পিকার কোথায়। হ্যাঁ, সংসদ ভেঙে দেওয়ার পরেও স্পিকারের খোঁজ পড়েছে। এমনকি বলা হয়েছিল যে স্পিকারকে সাবেক স্পিকারকে পাওয়া যাচ্ছে না, ডেপুটি স্পিকার কারাগারে। তাহলে কে শপথ নেবেন? তখন সংবিধানেই যে বিকল্প আছে সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, তিনি শপথ নিয়েছেন। আমাদের বিচার ব্যবস্থা এমন জটিল, দীর্ঘসূত্র এবং ন্যায় বিচার পাওয়া দুঃসাধ্য। এটি যেমন একটা উদাহরণ, কারণ একজন নাগরিককে কেন, বা সাবেক স্পিকারকে কেন 18 মাস অজ্ঞাতবাসে থাকতে হবে? যদি সরকার খোঁজ পান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে যদি বিশ্বাসযোগ্য মামলা থাকে, তারা তাকে গ্রেপ্তার করতে পারতেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারতেন। এবারে কিন্তু দেখলাম যে ওই সেই পুরানো কায়দায় যে ডিবি অফিসে তাকে নিয়ে যাওয়া হয়। কেন ডিবি অফিসে? তার বিরুদ্ধে যখন মামলা আছে। পরে দেখলাম যে লালবাগের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এখন সাবেক স্পিকার কোনো হত্যাকাণ্ডে জড়িত, হত্যা করেছেন, এটি সরকার প্রমাণ করতে পারবেন? অন্তর্বর্তী সরকারের যত হত্যা মামলা দিয়েছেন, ব্যতিক্রম কয়েকটি বাদে, প্রথমত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার রায় হয়েছে, এছাড়া আরও কয়েকটি মামলার রায় হয়েছে। এর বাইরে অসংখ্য মামলা এবং হত্যা চেষ্টা মামলা, এবং উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 18 মাসে কোনো তদন্ত হয়নি। আমাদের যে সাংবাদিক বন্ধুরা জেলে গিয়েছিলেন তারা ফিরে এসেছেন এবং তারা বলছেন যে তাদের জিজ্ঞেসও করা হয়নি। যে কোনো ঘটনা তদন্ত করলে তো তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞেস করবে যে আপনি এই অপরাধের সাথে জড়িত কি জড়িত না। এই প্রসঙ্গে আরেকটি মামলার প্রসঙ্গ বলি, সেটি হচ্ছে সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা। সুরঞ্জিত সেন গুপ্ত সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা দিরাইয়ে হত্যা চেষ্টা মামলায়, তো এটা আওয়ামী লীগ সরকারের আমলে মামলা হয়েছে, এবং সেই মামলায় বর্তমান যে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আর বিএনপি নেতা গৌস
লুৎফুজ্জামান বাবরও এই মামলার আসামি। এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বর্তমান সংসদ সদস্য, এবং গৌস খান না গৌস মিয়া, মানে সিলেটের যে বিএনপি নেতা, এই তিনজন আদালতে আজকে হাজিরা দিয়েছেন। দেখুন, আওয়ামী লীগ আমলে মামলা, এই মামলাটা কেন নিষ্পত্তি করা গেল না বা করা হলো না? এই মামলাটি যে উদ্দেশ্যমূলক সন্দেহ নেই, কারণ সঞ্জয় সেনগুপ্ত মারা গেছেন। তা যার হত্যা চেষ্টা মামলা, যাকে কেন্দ্র করে তিনি মারা যাওয়ার পরেই মামলা চলার কোনো যুক্তি আছে কিনা, মানে হয়রানি করা। তো এখন সেই আওয়ামী লীগ আমলে যে অন্যায় মামলা করা হয়েছিল সেটি এখন প্রকাশিত। আজকে মন্ত্রিসভার সদস্য হয়েও আইন অনুযায়ী মামলায় তাকে হাজিরা দিতে হয়েছে, এবং মামলাটি সাজানো এবং মিথ্যা দাবি করেছেন তার পক্ষের আইনজীবী, এবং তাদের মামলাটি খালাস করার কথা দাবি করেছেন। হয়েছে কিনা সেটি জানি না। এখন ভবিষ্যতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মামলাও এরকমই একই পরিণতি হবে কিনা। আসবো আপনার কাছে শামসুজ্জামান দুদু। শিরীন শারমিন চৌধুরী কোথায় ছিলেন আমাদের আজকের আলোচনার শিরোনাম? জি, আপনাকে ধন্যবাদ। সৌরভ ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। প্রথম কথা হচ্ছে, আমি সংবাদপত্রে যেটা মানে তার বিষয়টা গভীরভাবে দেখছিলাম যে উনি কোথা থেকে অ্যারেস্ট হলেন। প্রথম দিকে বলা হয়েছে তার একটি প্রতিবেশী বা আত্মীয়র বাসা থেকে, ধানমন্ডি থেকে অ্যারেস্ট হয়েছে। তার ঘন্টা দুয়েক পরে বিভিন্ন পত্রিকা আসলো তিনি তার নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছে। তো আমি কনফিউজড এখনো পর্যন্ত যে কোন জায়গায় তিনি গ্রেপ্তার হয়েছেন। যেমন আমার কাছে মনে হয় এক শ্রেণী বিপ্লবী আছে বাংলাদেশের রাজনীতিতে এবং বিশ্বের বিভিন্ন জায়গায়, যারা বিপ্লব করতে চান, সশস্ত্র বিপ্লব করতে চান, তারা একটা পলাতক জীবনযাপন করে। আর যারা গণতান্ত্রিক রাজনীতি করেন সাধারণত তারা জেল জুলুম তাদের নিত্য বিপ্লবীদের জন্য আছে, কিন্তু এদের জন্য তিনটে জায়গা আছে মানে গণতান্ত্রিক রাজনীতিতে: একটি বাসা, একটি রাজপথ, আর একটা জেলখানা। এই তিনটার মধ্যে থাকে। যেমন 71-এ 25শে মার্চ, যেদিন শেখ মুজিবুর রহমান সাহেব, তখন প্রধান নেতা, গ্রেপ্তার হয়েছিলেন বাসার থেকে, আর তার অধিকাংশ সহযোগী পালাই গেছিলেন, এবং শেখ মুজিবুর রহমান সাহেবই তাদেরকে চলে যাওয়ার জন্য, যে তোরা মারা যাবি সেই জন্যে তোরা যা, আগে যা, ডক্টর কামাল হোসেন সহ। আমি কেন এই কথাটা বললাম? দুই শ্রেণীর মানুষ আত্মগোপনে থাকে, একটি অপরাধী আর একটি বিপ্লবী। তো শিরীন শারমিন চৌধুরী কোন দলের? আমার কাছে মনে হয়েছেন তিনি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার প্রতিভূ একজন। তিনজন ব্যক্তির তিনি তৃতীয় ব্যক্তি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সাংবিধানিকভাবে তিনি তৃতীয় অবস্থানে ছিলেন। এই যে তার যদি মানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আমরা দেখেছি, যেটা প্রায়শই আমরা দেখি যে যখন সরকার পরিবর্তন হয় তখন তার বেশ কিছু মানুষ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হন। আর কর্তৃত্ববাদী শাসনে ধারাবাহিকভাবে তিনটি নির্বাচন যিনি ভণ্ডুল করেছেন, একেবারে নিজের কবজায় নিয়েছেন যে সরকার, তার 3 নম্বর ব্যক্তি হিসাবে তিনি মানে শারমিন চৌধুরী। তো তার যে পরিণতি সেটা তিনি জানতেন না, আমার কাছে মনে হয় না। এরকম কম বুদ্ধির মহিলা তিনি, এটা আমার কাছে মনে হয় না। কর্তৃত্ববাদী বা এই ধরনের শাসনের পাল্টা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়, যেটি বাংলাদেশের ক্ষেত্রে কোনোটা অতটা আসেই নাই স্বাভাবিক বিচারের পর্যায়ে। যেমন তার নেত্রী যিনি শেখ হাসিনা, তিনি ভারতে পার্শ্ববর্তী দেশে আছেন, কেমন আছেন বা তিনি মানে স্বাচ্ছন্দ্যে আছেন না, দেশে আসবেন না অন্য কোনো দেশে চলে যাবে, এই নিয়ে নানান বিতর্ক আছে। কিন্তু তার একটা বিচার হয়েছে অনেকগুলো মামলার একটি মামলায় তিনি ইতিমধ্যেই মানে ফাঁসির অর্ডার হয়েছে। তো উনি এটা ফাইট করতে চায়। আমি যতটুকু জানি যে যার ফাঁসি হয় সে সশরীরে থেকে এটা আপিল করতে পারে,
এটা এই ক্ষেত্রে ছাড়াও পেতে পারেন, যাবজ্জীবন হতে পারে, আর ফাঁসির দণ্ড বহালও থাকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে উনি তো সারেন্ডার করেন নাই। তো তার তৃতীয় নম্বর ব্যক্তি যেভাবে গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি কর্তৃত্ববাদী রাজনীতিরই একজন ব্যক্তি বা নেত্রী। আপনার সাথে একটা ছোট্ট সাপ্লিমেন্ট করি। রাষ্ট্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রথম ব্যক্তি কিন্তু এখনো বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে আছেন মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতিকে সাংবিধানিক বিবেচনায় সেই সময় যে শূন্যতা তৈরি হয়, যেহেতু পার্লামেন্ট ভেঙে দিয়েছে মানে 24শে গণঅভ্যুত্থানের পরে, সেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার কারণে সেই জায়গায় একটা শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা হচ্ছে যে, যেমন স্পিকারই ছিলেন না, বিশেষ ব্যবস্থার জন্য একটা সুযোগ ছিল বলে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের শপথ বাক্য পড়িয়েছিলেন। আমার বিবেচনায় সেটাও যদি সাংবিধানিক না থাকতো, তাহলে সুপ্রিম কোর্ট মানে সংবিধানের ব্যাখ্যাদাতা, সেও একটা কোনোভাবে ব্যাখ্যা করতে পারতেন এই প্রশ্নে, এবং সেটি গ্রহণযোগ্য হতো। তো যে কোনো কারণে হোক ওইটা সমস্যা হয়নি। তো স্পিকার কেন পালিয়েছিলেন? তিনি বাসা থেকে অ্যারেস্ট করবেন, হতে পারতেন, তিনি রাস্তা থেকে অ্যারেস্ট হতে পারতেন, পালাইছিলেন কেন? এই প্রশ্ন যদি কেউ করে, একমাত্র সেই জবাব দিতে পারে। এবং আমি যতবার ধরেন 18 বছর গ্রেপ্তার হয়েছি, তখন আমাদের প্রধান ঠিকানা হতো কারাগার, কিন্তু তার আগে হতো ডিবি অফিস। সেই জায়গায় যেসব জিজ্ঞাসার মুখোমুখি হতো, সেটাও আবার অভিনব। মানে যারা জাতীয় রাজনীতিবিদ আছে, ম্যাক্সিমামই তাদের উপরে মানে যে প্রেশারটা দেওয়া হতো, দুই ধরনের প্রেশার থাকে। তো এনে এখন সে ডিবি অফিসে গেছে। যদি ওই কি বলে মন্ত্রীপাড়ার যে ডিবি অফিসে গিয়ে থাকেন, আমি স্পষ্টত বুঝতে পারি যে তিনি কি অবস্থায় আছেন। যখন আইনের আওতায় চলে আসে, অনেকেই ছিল, যেমন ইলিয়াস আলী, উনি আইনের আওতায় আসেননি। যারা আসেনি তারা গুম, তারা নিখোঁজ। আর যারা আইনের আওতায় আসেন, ওনাকে বোধহয় কোর্টেও তোলা হয়েছে, জি না উনি কারাগারে পাঠানো, কারাগারে পাঠিয়ে দিছে, রিমান্ড চাওয়া হয়নি। রিমান্ড চাওয়া হয়নি। না চাওয়া হয়েছে, কিন্তু আদালত রিমান্ড দেয়। রিমান্ড দেয় নাই। তো এখন রিমান্ডও দেয়নি, জামিনও দেয়নি। হ্যাঁ, রিমান্ড দেয়নি, জামিন। তো উনি আদালত মানে কারাগারে আছেন। তো কারাগারও যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন, সরকারি দায়িত্ব পালন করছে বা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, এর বাইরেও অনেক শ্রেণীর মানুষ আছে। কারাগার রাজনীতি এবং জীবনের বাইরের কোনো ঘটনা না। সেই হিসাবে কারাগারেও উনি কেমন আছেন, আমরা যারা বারবার কারাগারে গেছি একটা ধারণা করতে পারি। তবে একটি ব্যাপার এখন বলি, সেটি এখন কারাগারে গেছেন তো, অথবা ডিবি অফিসে, বারবার মনে হবে যে এই কারণগুলো না করলেও তো পারতাম। এই যে অনুশোচনার মুখোমুখি তারা হবে, জানি না অনুশোচনা আদৌ হবে কিনা। তো সেই জায়গাগুলোতে তখন তারা এই ধন্যবাদ। আসবো আপনার কাছে। জনাব সোহরাব হাসান, হ্যাঁ, কোথায়? গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় জোটের 7 দিনের কর্মসূচি দিয়েছে, এবং জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য বলছে সুশীল সমাজ। এখন জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতা কোথায়? বিএনপির সাথে বিরোধী দলের বিরোধিতাটা কোথায়? তারা তো একসাথে আন্দোলন করেছে, একসাথে নির্বাচন করেছে, নির্বাচনে এই দল ট্রেজারিতে গেছে, বিরোধী অপোজিশনে গেছে। আচ্ছা, ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি দুধু ভাইয়ের সাথে একটু যোগ করি। দুধু ভাই তো অনেকবার কারাগারে গেছেন। কারাগারে কি যথাযথ নিয়ম মেনে আপনাকে কারাগারে নেওয়া হয়েছে, অথবা গ্রেপ্তার করা হয়েছে? যদি গ্রেপ্তার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, বা যে কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রথমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে হবে। কিন্তু আমার যতটা ধারণা যে আপনার বিরুদ্ধে কখনোই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে যায়নি। তো এখন শিরিন শারমিনের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে। প্রথম হচ্ছে তিনি কি অপরাধ করেছেন আদালত বিচার করবেন, এবং তিনি কর্তৃত্ববাদী শাসনের যে অংশীদার সেটি। কিন্তু এই যে আইনের ব্যত্যয় হলো, তার বিরুদ্ধে মামলা আছে।
হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় মামলা হয়েছে। মামলায় তারা কিছু করতে পারে নাই। এখন বিএনপি সরকারের দায়িত্ব, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। তারপর গ্রেপ্তারি পরোয়ানায় তিনি যদি নিজে স্বেচ্ছায় গ্রেপ্তার না হন, আদালতে আত্মসমর্পণ না করেন, সরকার তার বাড়িতে যেয়ে করবেন। এখন প্রথম যে খবরটা হচ্ছে তার বাসা থেকেই। আর বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এতটা দুর্বল নয় বা এতটা অক্ষম নয় যে শিরীন শারমিন কোথায়, সাবেক স্পিকার কোথায় ছিলেন সেটা জানেন না। সেটা জেনেই কিন্তু তারা এতদিন ধরেন, হয়তো কি কৌশলে জানি না। আর দ্বিতীয় হচ্ছে যে মামলা দিয়েছে, এবং দুদু ভাইয়ের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছে, এর বিরুদ্ধে বেশিরভাগই হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে। মানে আপনি বাসে আগুন দিয়েছেন বা বা হত্যাকাণ্ডে জড়িত বা হত্যায় উস্কানি দিয়েছেন, এগুলোই তো দেওয়া হয়। আমি বলছি আইনটি প্রক্রিয়া তারা। আর দ্বিতীয় হচ্ছে যে মাসুম ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা তিনজন যদি প্রধান ব্যক্তির কথা বলি, তাহলে আরেকজন ব্যক্তি তিনি বঙ্গভবনে এখন, আর অন্য দুই ব্যক্তি, একজন তো বিদেশে চলে গেছেন, আরেকজন গ্রেপ্তার হলেন। এই প্রশ্নটা স্বাভাবিকভাবে জাগবে যে তিনি কী করে তাহলে বঙ্গভবনে থাকেন। এবং ধরে নিলাম যে ওই সময় সাংবিধানিক জটিলতা তৈরি হতো, শূন্যতা তৈরি হতো। এখন একটি নির্বাচিত সংসদ আছে, নির্বাচিত সংসদ তোর একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন, কিন্তু এখনও করেননি। অর্থাৎ হচ্ছে আমাদের রাজনীতির হিসাব, আইনের হিসাব নিকেশের যে রাজনীতির হিসাব নিকেশটা সামনে আসে। দ্বিতীয় যে কথা বলছেন, জুলাই সনদ, সাংবিধানিক আদেশ এবং অধ্যাদেশ, এই জটিলতা, তো এই চক্র, এখানে আইনি ব্যাখ্যার বিষয় আছে। আমি ডক্টর স্বাধীন মালিকের সাক্ষাৎকার নিয়েছিলাম, মানে তার জিজ্ঞেস করি, উনি বললেন যে আইন কোনোভাবেই অধ্যাদেশের মাধ্যমে হতে পারে না, আর সাংবিধানিক আদেশটাকে আইনিভাবে এর বৈধতা নেই। জুলাই সনদ যেখানে এসে দাঁড়িয়েছে সেটা হলো, জুলাই সনদ বিএনপি ততটুকু পর্যন্ত বাস্তবায়ন করতে চান বা করার জন্য অঙ্গীকারাবদ্ধ, সেটা হলো আপত্তি সহ। অর্থাৎ তারা যেসব জায়গায় আপত্তি দিয়েছে এবং সেই আপত্তি যদি তাদের নির্বাচনী ইশতেহারে থেকে থাকে, তারা মনে করেন যে তাদের জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে। এবং এখানে খুব বেশি বিষয় না, বিষয়টা হচ্ছে উচ্চকক্ষের নির্বাচনটি কোন পদ্ধতি করতে হবে এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামো কীভাবে হবে। একটা হচ্ছে যে বিচারক নিয়োগ, দ্বিতীয় হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম কমিশন। এখানে আইনি দুর্বল থাকতে পারে। এই যে অধ্যাদেশ জারি করেছে কয়েকজন বিশেষজ্ঞ বলি, কয়েকজন আমলা এবং ভেতরেরও বাইরের লোক, তারা তাদের বিচার বুদ্ধিমতো করেছে, কিন্তু এটা প্রতিটি সংসদে আলোচনা হওয়া উচিত, বিস্তারিত আলোচনা হচ্ছে এটা কোথায় ত্রুটি, কোথায় ভুল। পরবর্তীকালে যদি এমন হয় যে এই যে সাংবিধানিক আদেশের মতো, তখন তো সবাই, বিএনপিও কিন্তু জোরালোভাবে সাংবিধানিক আদেশের বিরুদ্ধে অবস্থান নেয়নি তখন, এখন যেভাবে নিয়েছে। পরবর্তীকালে যদি প্রমাণ হয় যে পদ্ধতি, যে সিদ্ধান্তই নেওয়া হয় যে এটা অন্যায়, অবৈধ। বাংলাদেশে আদালতের সর্বোচ্চ রায়ের উপর যেমন অনেক ক্ষেত্রে নির্ভর করা যায় না, পঞ্চদশ সংশোধনের এই বিষয়ে যে আদালতের রায় আওয়ামী লীগ সরকারের আমলে, সেটা যেমন প্রমাণ। আবার সংসদের উপরও নির্ভর করা যায় না, কারণ এই সংসদে জনপ্রতিনিধি যারা ছিলেন তারাই এক জনপ্রতিনিধি, এবং যেটাকে আমরা বলি ভোটারবিহীন, সেই জনপ্রতিনিধিরা কিন্তু একটি ন্যায়সঙ্গত সংশোধনী এনেছিল, ত্রয়োদশ সংশোধনী। আবার যেটিকে বলা হয়েছে বিপুল ভোটে নির্বাচিত এবং জননন্দিত 2008-এর নির্বাচনে যে সংসদ এসেছে এবং যে যারা জনপ্রতিনিধি হয়েছেন, তারা একটি এমন আইন করলেন 10 বছরের মাথায়, 15 বছরের মাথায়, এই 15 বছরের মাথায় কিন্তু সেটা বাতিল হয়ে গেল ওই আদালতের মাধ্যমেই। ধন্যবাদ। সুতরাং আমাদের আদালত, সংসদ, আমার মনে হয় যে নিয়তটা ঠিক করা উচিত। আপনাকে ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, নিয়ত ঠিক করার কথা বলছেন। নিয়ত ঠিক আছে, কিন্তু নিয়ত পালন করার ব্যাপার নিয়ে অনেক বিতর্ক বা অনেক আলোচনা বা সমালোচনা হতে পারে। এই পর্যন্ত মানে স্বাধীনতা যুদ্ধের পরে যদি 54 বছর আমি বিভিন্ন দিক সামনে নিয়ে আসি, তো দেশটা যেরকম হওয়ার কথা ছিল, কখনো কখনো আমরা যে একেবারে দেখি নাই, মানে গণতন্ত্রের কোনো
বিষয়। যখন ব্যত্যয় ঘটেছে তখনই কিন্তু 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, তখনই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। অর্থাৎ গণতন্ত্র প্রিয় জাতি যেমন 71-এ মুক্তিযুদ্ধ করেছে, মানে আপনি শুধু ভাষার জন্য রক্ত দিয়েছে এমন না, কিন্তু এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে মানুষ। এটা কিন্তু ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে না, আমি এই মানে অনেক দেশেই নাই এই না না সাবকন্টিনেন্টে পাবেন না। সেই জাতি, যে জাতি মানে গণতন্ত্র এতটাই তাদের কাছে প্রিয় যে তারা তাদের জন্য যুদ্ধ পর্যন্ত করছে, সেই জায়গাটায় যখন আমাদের বিচ্যুতি ঘটে যে কোনো সময়, মানে সেই 10 জানুয়ারি 72-এ শেখ মুজিবুর রহমান সাহেব আসলেন, মানে এটা আপনি চিন্তা করা যায়, মানে কি তার কাছে প্রত্যাশা, কি আবেগ উচ্ছ্বাস যে উনি আসছেন আর কোনো কিছু না, সব কিছু হবে। কিন্তু যখন কোনোটাই পায় না, কোনোটাই হয় না, বিপদগামী অবস্থা তৈরি হয়, এমনকি একটা চূড়ান্ত মুহূর্তে গিয়ে গণতন্ত্র তো দূরে থাক, সব দল নিষিদ্ধ হয়ে যায়, সব পত্রিকা নিষিদ্ধ হয়ে যায়, একেবারে পছন্দের 4টে পত্রিকা, আর একটা মাত্র দল তৈরি হয় বাকশাল। তখনও আমাদের কিন্তু ওই 71 থেকে পার্থক্যটা কতটুকু দেখেন, 3.5 বছরের মধ্যে এই ঘটনা আমরা মুখোমুখি হই। এবং এর জন্য যে পরিণতিটা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার এবং তার দল, তার সহকর্মীরা মুখোমুখি হয়েছে, এটাও কিন্তু খুব ছোটোখাটো বিষয় না। সারা বিশ্বে এরকম একটি নেতৃত্ব, এরকম একটি পরিস্থিতি মুখোমুখি হয়েছে, খুব বেশি দেশে নেই এই ধরনের, কিন্তু ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের দেশেই ঘটছে। যে নেতৃত্বের উচ্ছ্বাস, সেই নেতৃত্ব মানে পতনের পর, নিরঙ্কুশভাবে ধ্বংস হওয়ার পরে এই জাতি আবার মিষ্টিও খায়, এরকম পরিস্থিতিও কিন্তু আমাদের জামানায়, আমাদের সময় এগুলো আমরা সব প্রত্যক্ষদর্শী। তো সেই সব কারণে আপনাকে দেখতে হবে যে একটু আগে স্যার যে জেলখানার মধ্যে পরিস্থিতি কি, হ্যাঁ নিঃসন্দেহে জেলখানার ভিতরে যেসব ডিভিশন, মানে সরকারের মন্ত্রী, স্পিকার, প্রেসিডেন্ট বা এমপি পদমর্যাদা হিসাবে ওখানে কিছু সুবিধা পায়, সুবিধা ডিভিশন থাকে, তারা ডিভিশনে এটা ভোগ করে। কিন্তু ওখানে মানে যে জিনিসটা সব বিধি, সব আইন, সব কিছুই আছে, কিন্তু মারাত্মক যেটা আমার কাছে মনে হয়েছে, যেমন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য যেসব সিনিয়র আইন যে ছিল নেতা, যেমন আমাদের মির্জা আব্বাস, ওখানে দেখা গেল ডাক্তারের সংখ্যা কিন্তু কম না জেলখানার মধ্যে, ওষুধ কিন্তু কয়েকটা ট্যাবলেট ছাড়া আর কিছু নাই, কারণ মানে ওইগুলো আপনার অনুমোদিত না। হাসপাতাল আছে, সব কিছু আছে, সেই জন্য আমার কাছে মনে হয়েছে শুধু আইন থাকলেই হবে না, আপনার মনটাও থাকতে হবে। হ্যাঁ, সেই কারণে সেই জিনিসগুলো যদি না থাকে, হ্যাঁ উনি যে অপরাধী করে থাকুক কেন, বন্দি জীবনে, আমি যেহেতু বন্দি হয়েছে, আমি এখন মনে করি বন্দীদের সেই মানুষ হিসেবে তার মর্যাদাটা, হ্যাঁ মর্যাদাটা আপনি বিচার করেন না কেন, ফাঁসি দেন, যাবজ্জীবন, সেটা আরেকটা আইনের ব্যাপার, কিন্তু আপনার মানে একটা মানুষ তার প্রয়োজনীয় ন্যূনতম সম্মান অথবা বিষয়গুলো আমরা পাই নাই। তা আমরা পাই না, ওটা ডিক্টেটর গভর্নমেন্ট ছিল, কর্তৃত্ববাদী একটা শাসন ছিল, এটা আমরা মনে করছি। এখন তো নির্বাচিত সরকার এবং বিএনপির সরকার, এর আগে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেজন্য চেঞ্জ আমাদের সর্বক্ষেত্রে আনতে হবে এবং দ্রুত বিচারগুলো। অনেকে আছে দেখেন জেলখানার ভিতরে 20 বছর আছে, কোনো মানে আমি সাধারণ মানে ইয়েদের আসামিদের কথা বলছি, অনেকের বিচারও হয়নি। এইসব জিনিসগুলো আমাদের দ্রুত করার চেষ্টা করে এবং বর্তমান সরকারও খুব দ্রুত, আমি যতটুকু জানি, আমি নিজে বিএনপি যেহেতু আমার সঙ্গে যাদের কথা হয়, কিন্তু 2 মাসও পড়েনি একটি সরকারকে যেসব পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হচ্ছে, যে ঘটনাগুলো, সেটাও মানে আপনার মানে এড়িয়ে যাওয়া মুশকিল। যেমন একটা যুদ্ধ বাজছে, এই যুদ্ধকালীন কানেকশন আপনার এই অফিসে আসতে গিয়ে যে যানজট, তার একটা অংশ হচ্ছে মানুষের এই পেট্রোল পাম্প, তেলের লাইন, তেলের যে লাইন, সেই জায়গাটা এখনো পর্যন্ত যে অবস্থা আছে, যদি যুদ্ধ আরও বাড়তে থাকে তখন কিভাবে মানে কোন জায়গায় দাঁড়াবে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে সব মিলিয়ে
এখন আমরা সবাই মিলে যেমন গণঅভ্যুত্থান করেছি, সবাই মিলে যেমন একটি গণতন্ত্রের জন্য বিজয় লাভ করেছি, লড়াই করেছি বিএনপি বা অন্যান্য দলের নেতৃত্বে। এই যে দেখেন আমার বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, জেলে তো দূরে থাক, তার তো মামলায় হয় না, শুধু মামলা হয়নি, সেই তথাকথিত মামলায় বিচারে 5 বছর নিম্ন আদালতে সাজা হয়েছে, উনি উচ্চ আদালতে গেছেন। আমরা জানি যে উচ্চ আদালতে সাজা হয় কমে যায় না বাতিল হয়ে যায়, কিন্তু ডবল হয়ে যায়, এবং সেটা আবার বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষের। এটা তো আমাদের দেশে কোনোদিন আমি শুনি নাই। উনার এটা 10 বছর হয়ে গেল। 10 বছর শুধু হলো না, উনি ভীষণভাবে অসুস্থ, ডাক্তার বোর্ড বলছে ওনার বিদেশে নিয়ে যাওয়া উচিত। আমার সাধারণ মানুষ না তো, সে একটি দলের প্রধান এমনও না, 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সেই ন্যূনতম চিকিৎসাটা আমরা কনফার্ম করতে পারি। আপনার অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। ভিন্ন একটা বিষয়, যুদ্ধের বিষয়ের অবতারণা করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট। ইরানে এমন হামলা করা হবে যে সিভিলাইজেশন ধ্বংস হয়ে যাবে আজ রাতে। না, সিভিলাইজেশন তো ওই হামলার আগেই ধ্বংস হয়ে গেছে। আপনি যদি সভ্যতা, ছোট্ট মানবতা, করে 1-1.5 মিনিটের মধ্যে যদি বলেন সভ্যতা মানবতা বলতে যেটা বোঝায়, জি। এই একবিংশ শতাব্দীতে এই তথ্য প্রযুক্তির এই উৎকর্ষের যুগে, মানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের তথাকথিত প্রেসিডেন্ট বলবো, যে তিনি তো পুরো বিশ্বকে জিম্মি করেছে, বিশ্বের কোটি কোটি মানুষকে। ইরানের যুদ্ধ, ইরানে গণহত্যা চালিয়েছে, শিশুদের হত্যা করেছে, কিন্তু আজকে বাংলাদেশে যে সংকট, এর পিছনে তো এই ইরান যুদ্ধ। এবং ইরানকে যুদ্ধ বাধাইছে? বাধায়নি। মানে সপ্ত সাগরের ওপার থেকে এসে আমেরিকা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েলকে রক্ষার জন্য। ইসরায়েল অবশ্যই, ইসরায়েল একটি রাষ্ট্র, কেন থাকবে না, ইসরায়েলও টিকে থাকবে, ইরানও টিকে থাকবে, যে কোনো স্বাধীন রাষ্ট্র অথবা মানুষ তার তো টিকে থাকার, বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সেই মানুষের বেঁচে থাকার অধিকার দিচ্ছে না। তিনি যে বলছেন যে সভ্যতার আজ শেষ, সভ্যতা তো তিনিই শেষ করবেন। আপনাকে ধন্যবাদ। এবং শামসুজ্জামান, তারপরও আশা শেষ করতে চাই হবে। তার এই 1 মিনিটের মধ্যে আস্ফলন দম্ভ নিষ্ফল রোদনে আমাদের পরিণত হবে। আমাদের দেশ স্বাভাবিক যুদ্ধের প্রতিক্রিয়ায় ভালো নাই, এটাই কিন্তু শেষ কথা না। বিশ্ব ভালো নাই, আমেরিকা ভালো নাই, সারা বিশ্বটাই এখন একটা অস্থিরতার মধ্যে চলে গেছে, অর্থনৈতিক সংকট। আমাদের ওখানে আমেরিকায় মিছিলের আমরা যা দেখছি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে, নো কিংস, তাদের কিন্তু স্লোগান, তারা রাজা চায় না। আমরা যেমন বলি গণতন্ত্রের, ব্রিটেনের কথা বলি, আমরা আমেরিকার কথা বলি সংসদে গণতন্ত্রের, তারা এখন যে জায়গায় দেশকে নিয়ে গেছে এবং বিশ্বকে নিয়ে যাচ্ছে, একটা ভয়াবহ অবস্থা। আমাদের মতো দেশগুলো যে দেশের দিকে গণতন্ত্রের প্রশ্ন তাকিয়ে থাকতো, এখন বাঁচার প্রশ্নে দেখা যাচ্ছে এই দেশগুলো একটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয় এইসব দেশগুলোকে, বিশেষত যে জনগণ, তাদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা যদি এই গণতন্ত্র টিকিয়ে না রাখতে পারে, যেমন আমার দেশে আমরা যদি গণতন্ত্র বা আমার সাবকন্টিনেন্টে না থাকে, তাহলে নানানভাবে উপসর্গগুলো ভিন্নতর হবে। সেটা আইনের ব্যাপার থাকবে না, সেখানে খাদ্য নিরাপত্তা থাকবে না, মানুষের এক ধরনের মানে কি বলবো বন্যতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগোবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ হওয়ার দরকার। এই প্রশ্নে আমার জাতিসংঘের কোনো উদ্যোগ দেখছেন? জাতিসংঘ আমার কাছে মনে হয়েছে যে সে তার নীতি কথাগুলো সে বলে দেয়, কিন্তু যারা সুপার পাওয়ার, বিশেষ করে দুটি দেশ কিন্তু স্পষ্ট করেই বলেছে, ফ্রান্স বলেছে, ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এখন একেবারে কঠিনভাবেই বলা যায় তারা ন্যাটোভুক্ত হলেও তারা কিন্তু এই যুদ্ধের এখন বিপক্ষে অবস্থা নিয়েছে। সেই জন্য এমনকি ন্যাটোর সঙ্গে মিস্টার ট্রাম্পের একটা দ্বন্দ্ব তৈরি করেছে, ন্যাটো থেকে সে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে যা হুমকি দিক না কেন, আমাদের মতো দেশগুলো এই অস্থিরতার, যেখানে আমাদের কোনো দায়িত্ব নাই, তার ধন্যবাদ আমাদের দুদু। এই যুদ্ধের বন্ধের পক্ষে আমরা যুদ্ধ বন্ধ চাই, মানুষের স্বাভাবিক জীবন চাই। সোহরাব হাসান, নিরাপত্তা চাই। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।